আজকের ক্লাসে আমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার থেকে অর্থনীতির যে সাজেশনগুলো সমাধান করছিলাম তার পার্ট 2 বা পর্ব 2 নিয়ে চলে এসেছি। আজকে আমরা অধ্যায় 3 থেকে যে সাজেশনগুলো আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব, তার সাথে সাথে এর ব্যাখ্যা করার চেষ্টা করব এবং অল্টারনেটিভ কী প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে তোমার প্রিপারেশান উচ্চ মাধ্যমিকের জন্য 100% শক্তিশালী বা 100% স্ট্রং হয়। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী দিনে অর্থনীতি, হিসাবশাস্ত্র, কারবারি সমীক্ষা সমস্ত অধ্যায়ের সাজেশান প্লাস মক টেস্ট, মডেল টেস্ট এই চ্যানেলেই তোমরা সমাধান পাবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান অন করে রেখো। তো আজকে ক্লাসটা আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্ন রয়েছে, বাণিজ্য উদ্বৃত্ত কী? বাণিজ্য উদ্বৃত্ত বলতে বোঝায় দ্রব্যের আমদানি এবং দ্রব্যের রপ্তানির মধ্যে পার্থক্য। আর এর ছাড়াও তোমাদের আরও আসতে পারে যে সেবা উদ্বৃত্ত মানে কি, তখন তোমার হবে অদৃশ্য রপ্তানি, অদৃশ্য আমদানির মধ্যে পার্থক্য। তাহলে যদি শুধু বলে দ্রব্যের আমদানি, দ্রব্যের রপ্তানির পার্থক্য, তাহলে হবে বাণিজ্য উদ্বৃত্ত। আর সেবা কার্যের আমদানি রপ্তানি হলে তাহলে তাকে বলবো সেবা উদ্বৃত্ত। দুটো প্রশ্ন কিন্তু খাতায় লিখে রাখবে। আর যখনই টেস্ট পেপার সমাধান করব তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, যাতে অল্টারনেটিভ কী বলছি, কোন জায়গাটায় নোট করতে হয় সেইগুলো কিন্তু খাতায় ছোটো ছোটো করে লিখে রাখবে। আগামী দিনে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। 2, মুদ্রার অবমূল্যায়ন বলতে কী বোঝায়? মুদ্রার অবমূল্যায়ন বলতে বোঝায় বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশের মুদ্রার মূল্য হ্রাস পায়। যেমন ধরো এই আমাদের আমেরিকান ডলারের তুলনায় আমাদের রুপিস একটু কমে যাচ্ছে, তাহলে একে আমরা বলবো আমাদের মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। 3, লেনদেন উদ্বৃত্তের ব্যবধান দূর করে। এখন এই উদ্বৃত্তের ব্যবধান মানে হচ্ছে ঘাটতি। লেনদেনের যদি ঘাটতি হয় বা লেনদেন উদ্বৃত্তে যদি ঘাটতি হয়, তাহলে সেই ঘাটতি আমরা দূর করতে পারবো কীভাবে? সেটা হচ্ছে উদ্বৃত্তের ভাবে আমরা বা উদ্বৃত্তের দিক থেকে আমরা দূর করতে পারবো। অর্থাৎ যত আমরা উদ্বৃত্ত করার চেষ্টা করব তত ঘাটতি কিন্তু আমাদের কমতে শুরু করবে। 4, দ্রব্যসমূহের রপ্তানি এবং আমদানি এর মূল্যের পার্থক্যকে কী বলে? আগেই বললাম, একের প্রশ্নেতে হয়েছে, আবার রিপিট হচ্ছে। এটা হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। 5, নমনীয় বা পরিবর্তনশীল বিনিময় হার কিসের মাধ্যমে ঠিক হয়? ঠিক আছে, নমনীয় বা পরিবর্তনশীল বিনিময়ের হার কিসের মাধ্যমে ঠিক হয়? এইটা তোমার হবে বাজার শক্তির দ্বারা। এখানে দাগ দেওয়া নেই, এটা হচ্ছে বাজার শক্তির দ্বারা। অর্থাৎ যদি দেখা যায় যে আমাদের রুপিস, ঠিক আছে, আমাদের রুপিস হচ্ছে বিদেশের চাহিদা বেড়ে গেছে কিন্তু যোগান কম, তাহলে আমাদের রুপিসের মূল্য কিন্তু বাড়বে। আবার উল্টো দিকে যদি আমাদের রুপিস মার্কেটে বা বিদেশি মার্কেটে যোগান বেশি থাকে, চাহিদা কমে যায়, তাহলে রুপিসের মূল্য কিন্তু কমবে। ঠিক আছে, তাহলে এই যে বিনিময় হার যেটা বারবার পরিবর্তন হচ্ছে, এটা কিসের মাধ্যমে ঠিক হয়? বাজার শক্তির দ্বারা ঠিক হয়। 6, বিনিময় হার বলতে কি বোঝায়? বিনিময় হার বলতে বোঝায় একটা দেশের টাকার সাথে বা মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা বা টাকার যে সম্পর্ক সেটাকে বোঝায়। একটু আগে যে বললাম যে আমেরিকান $1 সমান বর্তমানে আমাদের 90 বা 92, 93 রুপিস। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ রেট। 7, ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় কিসের মাধ্যমে? তাহলে একে দেখো পরিবর্তিত, তার সাথে ম্যানেজড, মানে কিছুটা হবে বাজার দ্বারা আর কিছুটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এখানে শুধু বাজার দ্বারা বলবো না, শুধু সরকার দ্বারা বলবো না, এখানে অপশান কি বলবো? এখানে অপশান বলবো বাজার এবং কেন্দ্রীয় ব্যাংক যৌথ নিয়ন্ত্রণ দ্বারা। আচ্ছা, 8 প্রশ্ন, ধরা যাক কোনো দেশে বাণিজ্য উদ্বৃত্তে ঘাটতি হয়ে গেছে, তার মানে ভেবে নাও তুমি রপ্তানি কম হয়েছে, আমদানি বেশি হয়েছে, এটা মনে রাখতে হবে। রপ্তানি কম, আমদানি বেশি। তাহলে এখন আমদানি হচ্ছে 10,000 কোটি টাকা, তাহলে রপ্তানি কত হবে? রপ্তানি হচ্ছে মাত্র 6,000 কোটি টাকা। রপ্তানি কম হয়েছে বলেই তো ঘাটতি দেখা গেছে। 9, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্য দেশের যাবতীয় লেনদেন, এইটা ভালো করে লক্ষ্য রাখো, যাবতীয় লেনদেনের হিসাবকে কি বলা হয়? লেনদেন উদ্বৃত্ত। মানে দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, দৃশ্য হচ্ছে আমদানি, অদৃশ্য আমদানি, ঠিক আছে, হস্তান্তর পাওনা, হস্তান্তর দেনা, বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের হিসাবকে আমরা বলি লেনদেন উদ্বৃত্ত বলি। 10,
নিচের কোনটা দৃশ্য রপ্তানি নয়, মানে চোখে দেখা যায় না, ঠিক আছে, স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, সেটা হচ্ছে পরিবহন সেবা। 11, কোনটা অদৃশ্য রপ্তানি নয়, মানে দৃশ্য যেটা চোখে দেখা যাবে, স্পর্শ করা যাবে, আকার আয়তন থাকবে, উত্তর হবে অপশান সি পাটজাত দ্রব্য। 12, কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্য দেশের যাবতীয়, শুধু দেখো কি বলেছে, আগেরটা বলেছিল যাবতীয় আর্থিক লেনদেন, কিন্তু এখানে বলেছে যাবতীয় দৃশ্য রপ্তানি দৃশ্য আমদানি, আর যখনই দৃশ্য রপ্তানি দৃশ্য আমদানি হবে তখন হয়ে যাবে বাণিজ্য উদ্বৃত্ত, ঠিক আছে। 13, নিম্নলিখিত ব্যবস্থাগুলির মধ্যে কোনটি লেনদেন উদ্বৃত্ত ঘাটতি সমস্যা দূর করার ব্যবস্থা নয়? তাহলে লেনদেন উদ্বৃত্ত ঘাটতি সমস্যা দূর কিভাবে করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো, যদি এখানে অপশানের মধ্যে তোমার অপশান বি হবে, আমদানির পরিমাণ যদি বাড়ানো হয়। দেখো, আমদানির পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে আমাদের তো ঘাটতি আরও বেশি হবে, ঠিক আছে। তাহলে আমাদের উদ্বৃত্ত ঘাটতির সমস্যা আমদানি বাড়িয়ে দূর করা যাবে না। আমরা চাইলে হ্যাঁ রপ্তানি বাড়াতে পারি। অবমূল্যায়ন হলে কি আমাদের দেশের টাকার ভ্যালু অন্য দেশের তুলনায় কমে যাবে, অর্থাৎ অন্য দেশ থেকে লোক আরও বেশি করে কিনে নিয়ে যাবে, রপ্তানি বাড়বে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের মাধ্যমে, ঠিক আছে। শুধুমাত্র আমদানি বাড়িয়ে ঘাটতি দূর করা যাবে না। 13 হবে অপশান বি। আচ্ছা, 14 দেখো তোমাকে একটা ম্যাচ মেকিং দিয়েছে, ঠিক আছে, স্তম্ভ এ আর স্তম্ভ বি। দৃশ্য আমদানি মোট মূল্যের সঙ্গে দৃশ্য রপ্তানির মোট মূল্যের পার্থক্যকে আমরা বলি বাণিজ্য উদ্বৃত্ত, অপশান বি। যে সমস্ত পাওনা বিনিময়ে দেশকে কিছু দিতে হয় না তাকে প্রতিদানহীন পাওনা বা হস্তান্তর পাওনা বলা হয়, অপশান সি। 3, লেনদেন ব্যালেন্সে যে সমস্ত বিষয় লেনদেন ব্যালেন্সের অন্যান্য লেনদেনের ওপর নির্ভর করে না তাকে বলা হচ্ছে স্বয়ংভূত লেনদেন। 4, বিদেশি মুদ্রার তুলনায় দেশের মুদ্রার বিনিময় যদি মূল্য কমে যায় তাকে কি বলা হয়? অবমূল্যায়ন বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম অপশান এ আমাদের সঠিক উত্তর হলো, ঠিক আছে। 15, আধুনিক অর্থনীতিবিদদের মতে যে হারে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাকে কি বলা হয়? ভারসাম্য বিনিময় হার, ঠিক আছে। আর ভারসাম্য কথাটা তোমার সবসময় মনে রাখবে, যখন চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে তখনই সেখানে ভারসাম্য নির্ধারিত হয়। 16, লেনদেন ব্যালেন্স কি একটা ভান্ডার না প্রবাহ? উত্তর হচ্ছে প্রবাহ, কারণ অর্থনীতিতে দুটো ধারণা পাই, একটা স্টক বা মজুদ আর একটা হচ্ছে প্রবাহ বা ফ্লো। লেনদেন ব্যালেন্স যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়, সারা বছর চেঞ্জেস হয়, তাই একে বলা হচ্ছে প্রবাহ বা ফ্লো, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি অধ্যায় 4। অধ্যায় 4 অবশ্যই তোমার ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি থেকে আছে। অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 এইগুলো আছে তোমার ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতি থেকে, ঠিক আছে। এখানে আমাদের যে সাজেশান আছে সেই সাজেশানগুলো আমরা আলোচনা করব, তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকও আমরা বলে দেবো। যেমন একেতে আছে ঔপনিবেশিক সময়কাল কত সাল থেকে কত সালকে বোঝায়? অপশানে 1757 থেকে 1947। এবার 1757তে কী হয়েছিল এমন যদি অপশান দেয় তাহলে পলাশির যুদ্ধ, আর 1947-এ কী হয়েছিল তাহলে তোমার হচ্ছে স্বাধীনতা। 2, ভারতের ঔপনিবেশিক স্থাপনের পূর্বে ভারতকে কি বলা হতো? এটা হবে সোনার পাখি বা সোনার চিড়িয়া, ঠিক আছে, সোনার পাখি বলা হতো, ঠিক আছে। 3, স্বাধীনতার প্রাককালে জনসংখ্যা মানে ভারতে যারা বসবাস করতো তারা কিসে নিযুক্ত ছিল? উত্তর হবে অবশ্যই কৃষিক্ষেত্রে। ভারতে যে বছর রেলপথ চালু হয় এটা হবে 1853। এবং তোমাকে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে, প্রথম রেল কোথা থেকে কোথা পর্যন্ত চলেছিল? সেটা হচ্ছে বম্বে থেকে থানে পর্যন্ত। 5, ঔপনিবেশিক শাসনকালে ভারতের কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? সেটা হচ্ছে হস্তশিল্প। 6, ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন বছরটিকে বিরাট বিভাজন বলা হয়? 1921। এখন বিরাট বিভাজন মানে কি? যখন থেকে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে শুরু করে। যে বছর ভারত সরকার প্রথম জনগণনা করে সেটা হচ্ছে 1881। তবে মনে রাখবে এর আগেও একবার জনগণনা হয়েছে 1871-এ, সেটা কিন্তু ভারত সরকার করেনি, সেটা লর্ড মেও করেছে, ঠিক আছে। আর 1881-তে ভারত সরকারিভাবে প্রথম জনগণনা হয়। দুটো সাল মনে রাখবে, একটা 1881 আর একটা 1871 থেকে 72। আচ্ছা, 8, 1921 সালের পর ভারতের জনসংখ্যা রূপান্তরের কোন স্তর? উত্তর হচ্ছে দ্বিতীয় স্তর। এখন জনসংখ্যা রূপান্তরের দ্বিতীয় স্তর মানে কি? যেখানে জনসংখ্যা দ্রুত হারে বাড়ে। আর এর পরে যখন কি হবে তখন হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ হবে, মানে প্রচুর পরিমাণ অর্থনীতিতে জনসংখ্যা লোড পড়ে যাবে, ঠিক আছে। 9,
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ভারতের অর্থ ব্যবস্থা কিসের ওপর নির্ভর ছিল? অবশ্যই কৃষিভিত্তিক ব্রিটিশ আমলে। ঠিক আছে, টিস্কো কবে স্থাপিত হয়? 1907 সালে স্থাপিত হয়। ঠিক আছে। 11 ঔপনিবেশিক, আচ্ছা টিস্কোর পুরো নামও অনেক সময় কিন্তু পরীক্ষায় পড়ে, নামটা মনে রেখো। 11 ঔপনিবেশিক সময়ে ভারতীয় জনসংখ্যার কত শতাংশ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল ছিল? উত্তর 75%। 12 ব্রিটিশ শাসনকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল কোন শিল্প? উত্তর হচ্ছে হস্তচালিত তাঁত শিল্প। আচ্ছা, তাঁত শিল্প কেন পতন হয়েছিল? চাহিদার নতুনত্ব, ব্রিটেনের শুল্ক পদ্ধতি, যন্ত্রজাত পণ্যের প্রতিযোগিতা, সবকটি। উত্তর হবে সবকটি। 14 দাদাভাই নৌরোজির বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কবে প্রকাশিত হয়? 1901 সালে। কখনো বইটার নাম দেওয়া থাকে, তোমাকে বলে দেবে কে প্রকাশিত করে, দাদাভাই নৌরোজি। ঠিক আছে। ভারতে প্রথম পাটকল কবে স্থাপিত হয়েছে? দেখো অপশান বি এবং ডি একই দেওয়া রয়েছে, 1855 সালে। তবে মনে রাখবে হুগলির পশ্চিমবঙ্গের হুগলি রিরসায় পাটকল স্থাপিত হয়। ঠিক আছে। দেখো কোন সালে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশদের অধীনে চলে যায়? উত্তর হবে 1857। আর 1857 কী হয়েছিল তোমরা জানো? মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। ভারতের জনগণনা শুরু হয় কবে? এটাই তোমাদেরকে বলছিলাম, যেটা হচ্ছে 1871 সালে লর্ড মেও প্রথম চালু করে, কিন্তু এটা সরকারিভাবে নয়। 1871-72 এটা লর্ড মেও জনগণনা প্রথম শুরু করে। আচ্ছা, তোমাদের এরপর অধ্যায় 5 এবং 6 আমরা পরের পর্বে নিয়ে আসব। তোমাদের কিন্তু খাতা যেন বারবার বলছি অসমাপ্ত অবস্থায় না থাকে। ঠিক আছে, যেটা তোমরা রেডি করছো সেটা ইউটিউব দেখে হোক, আমার চ্যানেল দেখে হোক, অন্য চ্যানেল দেখে হোক, ঠিক আছে, সেটা রেডি করো, সম্পূর্ণ করো। তাই সাবস্ক্রাইব করার পর তোমরা নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ পরবর্তী পার্ট যেন তোমাদের মিস না হয়ে যায়, খাতাটা যেন ইনকমপ্লিট না হয়ে যায়। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।